প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউ ইয়র্ক থেকে প্রচারিত জন্মভূমি টিভিতে। আজকের আলোচ্য বিষয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিত্য নতুন বিধিনিষেধ যেন প্রতিদিনেই খবরের শিরোনাম হচ্ছে। নতুন করে যে বিষয়টি এখন আলোচিত হচ্ছে সেটি হলো যে গাজাকে কেন্দ্র করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের নতুন প্রস্তাব বোর্ড অফ পিস মঞ্চ, যেটি তিনি নতুন করে আবিষ্কার করেছেন এবং তিনি প্রতিষ্ঠা করতে চান। কি সেই মঞ্চ? সেই মঞ্চের প্রধান উদ্দেশ্য হলো গাজায় যুদ্ধোত্তর শান্তি প্রতিষ্ঠা, এবং তিনি নিজেও চাইছেন সেই শান্তি প্রতিষ্ঠায় পৃথিবীর আরো অনেক দেশ, বিশেষ করে প্রভাবশালী দেশগুলি পশ্চিম এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত প্রভাবশালী দেশগুলি সেই বোর্ড অফ পিস নামে যে মঞ্চ তৈরি হচ্ছে সেই মঞ্চে তারা যোগদান করুক। তার ধারাবাহিকতায় তিনি ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন এক চিঠিতে, অনুরূপ তিনি পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছে। ভারত এখনো এই বিষয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে পাকিস্তানের বিষয়টি অন্যরকম। আজকাল পাকিস্তান অনেকাংশেই আমেরিকার উপর নির্ভরশীল। এর আগেও, গত 1 বছর আগের কথা বলছি, যখন শান্তি প্রতিষ্ঠায় গাজায় শান্তি সম্মেলন হয়েছিল, সেখানে কিন্তু পাকিস্তান জয়েন করেছিল, ভারত জয়েন করেনি। তাছাড়া কানাডা, তুরস্ক, মিশর, তাদেরকেও আহ্বান জানানো হয়েছে এই শান্তি মঞ্চে। কি এই শান্তি মঞ্চের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আগেই বলছি যে সেখানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য। কিন্তু সারা পৃথিবীর রাজনীতি নিয়ে যারা গবেষণা করেন, রাজনৈতিক অভিজ্ঞ মহল, তাদের ধারণা এই মঞ্চ কি জাতিসংঘের বিকল্প কোনো কিছু? যদিও এই বিষয়ে জাতিসংঘ এখনো তার প্রতিক্রিয়া ব্যক্ত করেনি, তবে রাজনৈতিক মহলের ধারণা এই বিষয়টি হয়তো জাতিসংঘের জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন, জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের অভিযোগ, অনীহা, উদ্বেগ তিনি প্রকাশ করে আসছিলেন। সেই কারণে এর বিকল্প হিসাবে বোর্ড অফ পিস যে মঞ্চটি তৈরি করা হচ্ছে তার বিকল্প হতে পারে। কিভাবে সেখানে জয়েন করা হবে? তিনি একটি ফর্মুলা সেখানে দিয়েছেন, সেটা হলো $100 কোটি দিয়ে সেই পিস, মানে বোর্ড অফ পিসে জয়েন করতে হবে। ভারতীয় মুদ্রা সেই যে অ্যামাউন্ট, সেটা প্রায় 9,000 কোটি রুপি, এবং সেটা 3 বছরের জন্য। সেটা কোনো স্থায়ী নয়। 3 বছর পর এমন হতে পারে কেউ সেই সদস্যপদ থেকে বেরিয়ে যেতে পারে। সর্বশেষ আজ পর্যন্ত ট্রাম্পের এই নতুন নির্দেশনা এবং নতুন উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া কোন কোন দেশ সাড়া দেবে, সেটাই এখন আলোচ্য বিষয়। এদিকে গ্রিনল্যান্ডের ব্যাপারটা তো নিশ্চয়ই আপনাদের অবগত। প্রায় মারমুখী একটি অবস্থানে ট্রাম্পের গ্রিনল্যান্ড পলিসি। তিনি গ্রিনল্যান্ড দখল করতে চান, সেটা হোক পয়সার বিনিময়ে, ডলারের বিনিময়ে, যেভাবেই হোক। কিন্তু ইউরোপ গড়রাজি। এ কারণেই গ্রিনল্যান্ড জানিয়ে দিয়েছে তারা
ডেনমার্কের সঙ্গেই থাকতে চায়। এই বিষয়টি ট্রাম্পকে ভীষণ ক্ষুব্ধ করে। তিনি কি করলেন? তিনি আবার নতুন করে ইউরোপের প্রভাবশালী দেশগুলির উপর শুল্ক বাড়িয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন, তাতেও কিন্তু ভীত নয় ইউরোপের নেটোভুক্ত প্রভাবশালী দেশগুলি। তারা পরিষ্কার বলেছে যে তারা সেই প্রস্তাবে সম্মত নয়। এমনকি আরো আগ বাড়িয়ে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি গ্রিনল্যান্ডে সৈন্য মোতায়েনের প্রক্রিয়া হাতে নিয়েছে, এবং তাই যদি হয়, শেষ পর্যন্ত কি হইতে পারে? সে যুদ্ধের মুখোমুখি। তো আমেরিকার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের যুদ্ধ বা নেটোর ভুক্ত দেশগুলির মনোবৃত্তি যদি এমন হয়, তাহলে নেটো ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে ইউরোপিয়ান রাজনৈতিক বিশ্লেষকরা এমনটি মনে করছেন। যে কারণে ঘন ঘন ইউরোপিয়ান ইউনিয়ন বৈঠকে বসছে। গতকালেই ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলি একটি বৈঠকে বসে, এবং তারা পরিষ্কার জানিয়ে দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ফর্মুলায় ইউরোপ মাথানত করবে না। বিশেষ করে গ্রিনল্যান্ডের বিষয়টি ডেনমার্কের হাতেই আমেরিকা ছেড়ে দিতে হবে। অন্যথায় ইউরোপিয়ান ইউনিয়ন নেটোভুক্ত দেশগুলি ডেনমার্কের সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে, এমনটি সর্বশেষ জানা গেল। প্রিয় দর্শক, বলছি ইরানের কথা। ইরান নিয়ে নরম গরম, প্রেম প্রীত, আবার হুমকি ধমকি, এসব কন্টিনিউ চলছে। লাগাতার ট্রাম্পের বক্তব্য, বিশেষ করে ট্রাম্প গতকাল যে 800 জনকে ফাঁসি আদেশ থেকে বিরত রয়েছে, সেই কারণে তিনি খামেনি সরকারকে ধন্যবাদ জানিয়েছিলেন। আজকে ইরানের একটি বক্তব্য, বিশেষ করে ইরান বলেছে খামেনির উপর আক্রমণ যুদ্ধের সামিল। আজকে ডোনাল্ড ট্রাম্প আবার খেপেছেন। তিনি বলছেন নতুন করে সংঘাতের ছবি দেখা যাচ্ছে। কেন? এ কারণেই আমেরিকার আত্মমর্যাদার জন্য ইরানের লাগাতার হুমকিগুলি অনেক অমর্যাদাকর। যে কারণে থেমে যাওয়া বিক্ষোভ আবার জ্বলে উঠতে পারে। আজকে আবার আরেকটি প্রশ্ন এসেছে। প্রথমে বলা হয়েছিল 3000, আজকে বলা হয়েছে 16,000। কিন্তু এই মৃত্যুর হার 20-25 হতে পারে। কারণ ইরান আন্দোলন দমনের জন্য অনেকাংশেই চীনের মনোবৃত্তিকে তারা কাজে লাগায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 2 দশক আগে চায়নার বেইজিং এ টিনামেন স্কোয়ারে ছাত্রদের যে বিক্ষোভ হয়েছিল, এবং সেই বিক্ষোভকে কিভাবে ক্র্যাকডাউন করতে হয় সেটা চায়না কিভাবে করেছিল আপনারা নিশ্চয়ই জানেন। হাজার হাজার, সেটা 10-15 হাজারের মতো হতে পারে, ছাত্র যুবককে চায়না হত্যা করে টিনামেন স্কোয়ারের আন্দোলনকে দমন করেছিল। তো চায়না যেমন হারামি, ঠিক একইভাবে সেই কমিউনিস্টদের ধারাবাহিকতায় ইরানেও কিন্তু শান্তিপ্রিয় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা ইরানে নতুন নয়। যে কারণে
অনেকের ধারণা ইরানের পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে। যদিও এদিকে ইরানের শাহর পুত্র রেজা পাহলভি আবার নতুন করে বিক্ষোভকারীদের রাস্তায় নামতে বলছেন, সেটি তেমন সাড়া দেয়নি, বা আমেরিকান ট্রাম্প প্রশাসনও কিন্তু রেজা পাহলভির উপর খুব বেশি আস্থা রাখতে পারছে না। এ নিয়ে তারাও অনেক কথাবার্তা বলছে। শেষ পর্যন্ত এমনও হতে পারে ইরানকে নতুন করে ঢেলে সাজানোর জন্য ইরানের ভিতর থেকেই নতুন নেতৃত্ব তৈরি হতে পারে, এবং সেই নেতৃত্বের সঙ্গে রেজা পাহলভি সে নিজেও সে অংশ হতে পারে। ইরানের শেষ পর্যন্ত এই পরিস্থিতি ইরানকে হয়তো নতুন করে যুদ্ধ হোক, বিক্ষোভ হোক, বা অন্য কোনো তরিকায় হোক, আমেরিকা সেখানে আবার নতুন করে গুটি নাড়াতে পারে বলেও অনেকের ধারণা। যেহেতু ট্রাম্প প্রশাসন নিয়ে, আমেরিকার ভূমিকা নিয়ে ইরান বারবার বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, সেই হুমকি আমেরিকা বরদাস্ত করবে সেটা আমেরিকান পলিসির মাঝে একেবারেই বেমানান। তাই যে বিষয়টি হইতে পারে সেটা হলো ট্রাম্পের পলিসির সঙ্গে একমত না হলে ইরানকে অনেক মূল্য দিতে হতে পারে, এবং সেই তুষের আগুন আবার জ্বলে উঠতে পারে, এবং সেই আগুনে ঘৃতাহুতি দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলি বসে আছে। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। আগামীকাল অন্য কোনো ইস্যু নিয়ে আপনাদের কাছে আসব। জন্মভূমি টিভি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। শুভরাত্রি।